জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি দুঃসংবাদ। এরপর আরও জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রের লোভে দিশেহারা বিন সালমান। আরও জানিয়ে দিব রহস্যময় বিমানে ইয়েমেনে কি পাঠালো ইরান। এরপর আরও জানিয়ে দিব মোদিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম, আন্দোলনের নতুন মোড় দিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভারতের নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের ১.৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় ৪৮০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশটি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে, কিন্তু সেই অস্ত্র পুনরায় উৎপাদন করতে লাগতে পারে বছরের পর বছর। ফলে ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো মার্কিন আইন প্রণেতাদের সামনে সতর্ক করে বলেছেন, টমাহক ক্রুজ মিসাইল কিংবা জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল বা জ্যাসমের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। তার ভাষায় উৎপাদন সক্ষমতা বাড়াতে অন্তত ১ থেকে ২ বছর সময় লাগতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারেরও একটি সীমা রয়েছে এবং সেই সীমা বিবেচনায় রেখেই প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তু বেছে নেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ইরানের অভ্যন্তরে গভীর প্রবেশের পরিবর্তে উপকূলবর্তী এলাকায় বেশি হামলা চালানো হচ্ছে, কারণ ভেতরের অঞ্চলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সারফেস টু এয়ার মিসাইলের ঝুঁকি অনেক বেশি। ফলে যুদ্ধের কৌশলও ধীরে ধীরে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে বদলে যাচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ পাল্লার ATACMS ক্ষেপণাস্ত্রের মজুতও সীমিত হয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্র হিমার্স রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় এবং নির্ভুল আঘাত হানার জন্য পরিচিত। অতীতে ইউক্রেনকে ATACMS সরবরাহ বিলম্বিত করার অন্যতম কারণও ছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত নিয়ে উদ্বেগ। যদিও তুলনামূলকভাবে স্বল্প পাল্লার GMLRS রকেটের সরবরাহ এখনও কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিয়ে। প্যাট্রিয়ট এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে, অথচ শিল্প প্রতিষ্ঠানগুলো এত দ্রুত
নতুন করে উৎপাদন করতে পারছে না, ফলে ব্যবহারের গতি এবং উৎপাদনের গতির মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের ব্যবধান, যা সামরিক পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত কিছু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের অভিযানে স্থানান্তর করেছে বলে জানা গেছে। এতে অন্য সামরিক কমান্ডগুলোর হাতে থাকা নিরাপত্তা মজুত আগের তুলনায় কমে এসেছে, যদিও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দেশটির হাতে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে বাস্তব চিত্রটি আগের মতো স্বস্তিদায়ক নয়। এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুদ্ধ চলাকালে 1000-এরও বেশি টমাহক এবং প্রায় 1100 জাসম ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। এসব অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে থার্ড SM-3 এবং প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করতে 5 বছর পর্যন্ত সময় লাগার আশঙ্কাও তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা রণক্ষেত্রের মধ্যে এক অভাবনীয় কূটনৈতিক চাল চেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তির চূড়ান্ত সিলমোহর দিতে অত্যন্ত সংবেদনশীল এক শর্ত জুড়ে দিয়েছেন তিনি, আর তা হলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আব্রাহাম অ্যাকর্ডসের আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দীর্ঘ আলোচনার পর সৌদি ভূমিতে বেসামরিক পরমাণু জ্বালানি ও প্রযুক্তি গড়ে তোলার এই যুগান্তকারী সমঝোতা বাস্তবায়নের মুখ দেখছিল। ঠিক তখনই ট্রাম্পের এই শর্ত বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। সৌদির জ্বালানি নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ভারসাম্যকে নতুন রূপ দিতে যাওয়া এই চুক্তি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচি চালুর প্রস্তাবটি ওয়াশিংটন অনুমোদন করবে, তবে রিয়াদের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে কিনা বিষয়টি সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। গত বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে রিয়াদে এক ঐতিহাসিক বেসামরিক পরমাণু প্রকল্প চালুর ঘোষণা দেয়। এ ধরনের বেসামরিক চুক্তি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের এক নতুন প্রতিযোগিতা উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছিলেন সমালোচক ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, সৌদি আরবকে কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ও অনুমতি দেওয়া হবে না। এটি সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের মতো কেবল অসামরিক ও জ্বালানি উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। পরবর্তীতে দেশ কাজাখস্তানও এতে যুক্ত হয়। 2023 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক আলোচনা শুরু করেছিল সৌদি আরব, কিন্তু গাজায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর সেই আলোচনা পুরোপুরি স্থগিত করে রিয়াদ। একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে কোনোভাবেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছিল সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পরমাণু প্রকল্পের ঘোষণা এমন এক সময়ে সামনে এলো যখন ইরানের সাথে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধটি ইতোমধ্যে সৌদি আরব সহ সমগ্র পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে বৈশ্বিক ভূ রাজনীতি এবং জ্বালানি সরবরাহকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। ওয়াশিংটনের দাবি, ইরানকে পরমাণু বোমা তৈরিতে বাধা দিতেই এই সামরিক পদক্ষেপ, যদিও নিজেদের পরমাণু কর্মসূচি কেবল বেসামরিক কাজের জন্য বলে দাবি করে আসছে তেহরান। বর্তমান পরিস্থিতিতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার শর্ত মেনে রিয়াদ মার্কিন পরমাণু প্রযুক্তি গ্রহণ করবে নাকি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে অটল থাকবে, তা এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে আবারও এক ভয়ঙ্কর বিস্ফোরণের আবহ। লোহিত সাগরের বুকেও নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। বিশ্বজুড়ে যখন নানা সমীকরণ বদলাচ্ছে, ঠিক তখনই তেহরান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে উড়ে গেছে এক রহস্যময় বিমান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে যে কোনো মানুষের রক্তে কাঁপন ধরিয়ে দিতে বাধ্য। চলতি মাসেই ঘটে গেছে এই গোপন ও থ্রিলার ধর্মী ঘটনা। গোপন সূত্রে জানা গেছে, ইরানের দুর্ধর্ষ কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়ঙ্কর সব সরঞ্জাম সরাসরি পৌঁছে গেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির আস্তানায়। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের প্রভাব আর আধিপত্য বজায় রাখতে তেহরান যে এবার আরও কঠোর অবস্থান নিয়েছে, এই ঘটনা তারই এক স্পষ্ট বার্তা। সবচেয়ে রোমহর্ষক বিষয় হল 13 জুলাইয়ের সেই গোপন ফ্লাইটটি। ইরানের রাজধানী তেহরান থেকে ছেড়ে আসা মাহান এয়ারের একটি বিশেষ বিমান গোপনে পাড়ি জমায় ইয়েমেনের আকাশসীমায়। কিন্তু পরিস্থিতি এতটাও সহজ ছিল না।
ইয়েমেনের সানা বিমানবন্দরে আগে থেকেই সৌদি সমর্থিত সরকারের তীব্র হামলার কারণে চরম উত্তেজনা বিরাজ করছিল। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে ওই বিমানটিকে অবতরণ করাতে হয় লোহিত সাগর উপকূলের এক ঝুঁকিপূর্ণ বন্দর হোদাইদাতে। এই রহস্যময় ফ্লাইটে ঠিক কি ছিল আর কারা ছিলেন ভেতরে? ইরানি কর্মকর্তা এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের দেয়া তথ্য অনুযায়ী ওই বিমানটিতে 10 থেকে 21 জন দুর্ধর্ষ ইরানি সেনা সদস্য এবং শীর্ষ সামরিক কমান্ডার উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার ট্রেনিং দিতে এবং তাদের যুদ্ধের নিখুঁত কৌশল শিখিয়ে দিতেই এই কমান্ডারদের সেখানে পাঠানো হয়েছে। সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি হল, হুতিদের এই গোপন এবং ভয়ঙ্কর সামরিক অভিযানের চাকা সচল রাখতে ওই একই বিমানে পাচার করা হয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ। গোপন সূত্রে পাওয়া এই খবর এখন বিশ্ব রাজনীতির অলিন্দে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে সোনা ও অস্ত্রের এমন হরিলুট। পুরো বিষয়টি যেন কোনো হাই ভোল্টেজ হলিউড সিনেমাকেও হার মানায়। অবশ্য ইরানের পক্ষ থেকে বরাবরের মতো বিষয়টি অস্বীকার করার চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, ওই ফ্লাইটটির কাজ নাকি কেবল ইয়েমেনি নাগরিকদের দেশে ফিরে আনা। এমনকি হুতি সংশ্লিষ্ট গণমাধ্যমও এই খবরকে ডাহা, মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের দাবি, ফ্লাইটের সবাই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক এবং নিজেদের অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। কিন্তু গোয়েন্দা তথ্য এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানির বক্তব্য বলছে অন্য কথা। তার দ্ব্যর্থহীন দাবি, এই ইরানি উপদেষ্টাদের মূল লক্ষ্যই হল লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে ত্রাসের রাজত্ব কায়েম করা। এরই মধ্যে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে এবং তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়ে পরিস্থিতিকে আরও বেশি রক্তক্ষয়ী করে তুলেছে। রাত নামলেই শুরু হয় নতুন হামলা। সম্ভাবনা দেখা যাচ্ছে না যুদ্ধ বন্ধের। টানা 13তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 2 ঘন্টারও বেশি সময় ধরে পরিচালিত এই অভিযানে দেশটির বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি ব্যবস্থা ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে তা দুর্বল করতেই এসব হামলা। হামলার পর ইরানের বিভিন্ন প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর নগরী বন্দর আব্বাস, কেরমানশাহ, খুজেস্তান, বুশের ও হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী সালামচে এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বন্দর আব্বাসে হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে। পাল্টা জবাবে জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো নতুন হামলা মোকাবিলায় তাদের একাধিক বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান এখন চোখের বদলে চোখ নীতিতে প্রতিরক্ষা পরিচালনা করবে। তার ভাষায়, ইরানের অবকাঠামোতে যে কোনো আগ্রাসনের জবাব হবে শক্তিশালী। এদিকে লোহিত সাগরে সৌদি তেলবাহী 2টি ট্যাঙ্কারে হাউতি হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হাউতিদের যে কোনো হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এর জবাবে আরাকচি সতর্ক করে বলেছেন, অন্য দেশের সম্পদ এভাবে বাজেয়াপ্ত করার নজির আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে, যদিও দেশভেদে এই হার ভিন্ন। তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5%
শতাংশ শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।